বাংলাদেশে যে দুর্বল এবং ভঙ্গুর যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বলেছি যে দুর্বল এবং ভঙ্গুর কেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টাটা বারবার হতে পেয়েছে এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে উৎসাহী ছিলেন না, আগ্রহী ছিলেন না এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি। তার কতগুলো উদাহরণ আছে। উদাহরণগুলির মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে এখানে বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের সদস্য জাস্টিস জেনারেল আছেন, তার উপস্থিতিতেই এটা বলা দরকার যে গোটা বিচার বিভাগের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে গত 16 বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কেবল একটি প্রতিষ্ঠান নয়, আপনি যদি শাসন ব্যবস্থার যে কোনো দিকে তাকান, এবং আমি যখন প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বলি তখন আমি এটা কেবলমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না, এর যে রুল অফ দ্য গেম, যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃত পক্ষে যে কোনো ধরনের নিয়ম নীতিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গা যেখানে আছে সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। যে কারণে সংস্কারের প্রশ্নটা এসেছে। সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে 16 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে বিক্ষোভ, সেটা কি রূপ নিয়েছে। যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও আমরা বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন করা দরকার, কিন্তু কাঠামোগত পরিবর্তনগুলো ছাড়া, বিচার বিভাগকে পুনর্গঠিত করা ছাড়া, প্রশাসনকে পুনর্গঠিত করা ছাড়া সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি। যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয় তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন, যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পাদিত হয় তাহলে শেষ পর্যন্ত এক বৃত্ত চক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে। সংস্কারের তাগিদটা হচ্ছে ওই জায়গা থেকে। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। আমি এ ব্যাপারে আশাবাদী এই কারণে যে এই যে দাবি, এই যে তাগিদ, এটা কেবলমাত্র যে এই সময়ে উঠেছে, এটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়েছে, তারা এটিকে সংগঠিত করার চেষ্টা করছেন, এটাকে স্টিয়ার করার চেষ্টা করছেন, কিন্তু দাবিটি আসলে প্রকৃতপক্ষে নাগরিকদের। যে নাগরিকরা পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে, এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট, এটা নাগরিকদের দাবি, এটা রাজনৈতিক দলগুলির দাবি। আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবেই বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবিলা করতে পারবেন না। বাংলাদেশের ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনো ভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না, প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা,
এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস এন্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।